আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে 47 বিসিএসের প্রস্তুতিমূলক মডেল টেস্ট 13। তো আমি বিসিএসের আদলে 35টি ইংরেজি গ্রামার এবং লিটারেচারের উপর প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে চারটির মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে যে ব্যবহার আছে সেটা হচ্ছে ফিউ এবং অ্যা ফিউ এর। আমরা জানি যে ফিউ অ্যা ফিউ দুটি মূলত কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে ফিউ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ ফিউ অর্থ হচ্ছে নেই বললেই চলে, আর অ্যা ফিউ মানে হচ্ছে আছে খুবই অল্পতম। তো এক্ষেত্রে অ্যা ফিউ ব্যবহার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অনলি অ্যা ফিউ। আর স্টুডেন্টস যেহেতু, অর্থাৎ স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, যেহেতু অ্যা ফিউর পরে প্লুরাল নাউন দেয়া আছে, সো তারপরে ভার্ব হবে প্লুরাল, অর্থাৎ অনলি অ্যা ফিউ স্টুডেন্টস আর লেজি। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, আই উড রেদার দ্যাট ইউ ড্যাশ দ্য কার। তো এখানে আমাদের একটি ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটি মূলত আছে সাবজাংটিভ মুডে। সাবজাংটিভ মুড হচ্ছে কিছু কিছু ভার্ব আছে বা কিছু কিছু অ্যাডজেক্টিভ, কিছু কিছু নাউন, এগুলোর পরে দ্যাট ব্যবহৃত হয় এবং পরবর্তী যে সেন্টেন্সটি সেখানে ভার্বটি মূলত প্রেজেন্ট সিম্পল ফর্মে ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের সিম্পল ফর্ম ব্যবহৃত হয়। এস বা ইয়েস, পাস্ট ফর্ম বা আইএনজি কিছুই হবে না, জাস্ট সিম্পল ফর্ম ব্যবহৃত হয়। তো এই ব্যাপারে আমার লেকচার দেওয়া আছে আমার প্লেলিস্টে গেলে, আপনারা অ্যাডভান্স ইংলিশে গেলে এই লেকচারটা পেয়ে যাবেন, সাবজাংটিভ মুড নিয়ে বিস্তারিত আছে। সো যেহেতু এখানে ভার্বের সিম্পল ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস, আইএনজি বা পাস্ট ফর্ম কিছুই হবে না, সুতরাং এখানে হচ্ছে অপশন ক হচ্ছে কারেক্ট, ড্রাইভ। আই উড রেদার দ্যাট ইউ ড্রাইভ দ্য কার। নাম্বার 3, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট স্পেলিং, অর্থাৎ চারটির মধ্যে কোন বানানটি ভুল আছে। এখানে গ্যারান্টি TEE GUARAN TEE এটা ঠিক আছে, প্যারালাল একটা এল দিয়ে এটা হয়, ডাবল এল দিয়ে ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট, এন্টারপ্রেনার এটাও ঠিক আছে। এফ্লুরেন্স হচ্ছে এখানে মিসস্পেলড, কারণ হচ্ছে EFFLORESCENE হবে এফ্লোরেন্স, অর্থাৎ মানুষের প্রস্ফুটিত হওয়ার সময়কালকে বোঝানো হয় এফ্লোরেন্স। সো এখানে অপশন ঘ হচ্ছে ভুল স্পেলিং। নাম্বার 4, দ্য ওয়ার্ড রিফ্যাক্টরি মিনস। তোমরা জানি রিফ্যাক্টরি মানে হচ্ছে যে ডাইনিং রুম বা খাবার জায়গাকে রিফ্যাক্টরি বলা হয়। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, মিস্টার করিম লিভড মেনি ডেজ ইন থাইল্যান্ড বাট হি ওয়াজ নট ইউজ টু ড্যাশ থাই ফুড। এখানে যে ক্লুটি আছে সেটি হচ্ছে ইউজ টু। আমরা জানি যে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ ওয়াজ আছে এখানে বি ভার্ব, যেমন এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ এখানে বি ভার্ব আছে এবং ইউজ টু আছে, সুতরাং তারপরে ভার্বের সাথে আইএনজি হবে অ্যাকাস্টমিং। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 6, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট আছে? তো এখানে দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন এ সেক্রেটারি। এখানে মূলত প্রথম সেন্টেন্সে প্রফেসরের স্যালারির সাথে সেক্রেটারিকে তুলনা করা হয়েছে, সুতরাং এটা ভুল। এক্ষেত্রে তুলনা করতে হবে সেক্রেটারির স্যালারির সাথে। তো সেক্রেটারির স্যালারির সাথে তুলনা করতে হলে এখানে স্যালারি যেহেতু সিঙ্গুলার, তার পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়, অর্থাৎ দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন দ্যাট অফ এ সেক্রেটারি। এই দ্যাট অফ হচ্ছে এখানে এটার সাথে মানে সেন্টেন্সটিকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য বা সেন্টেন্সটি অর্থবোধক করার জন্য দ্যাট অফ ব্যবহার করতে হবে। সো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, অফ দ্য টু শার্টস দিস ওয়ান ইজ ড্যাশ প্রিটিয়ার। তো আমরা জানি যে প্রিটিয়ার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করা আছে। আমরা জানি যে কম্পারেটিভ এবং সুপারলেটিভের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। সো এখানে অফ দ্য টু শার্টস দিস ওয়ান ইজ দ্য প্রিটিয়ার। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 8, অবসকিউর মিনস। তো আমরা জানি যে অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট, যেটা সহজে বোঝা যায় না, অর্থাৎ এক্সপ্লিসিট মানে হচ্ছে যেটা বোধগম্য। তারপর আছে এখানে লিম্পিড স্পষ্ট, তারপর কোহেরেন্ট প্রাসঙ্গিক, এখানে আছে ইমপ্লিসিট, অর্থাৎ যেটা আন্ডারস্টুড থাকে, অর্থাৎ এটা সরাসরি দেখানো হয় না বা বোঝা যায় না, তবে এটাকে বুঝে নিতে হয়, সেটা হচ্ছে অবসকিউর, অর্থাৎ অবসকিউরের সিনোনিম হচ্ছে ইমপ্লিসিট। অপশন ঘ হচ্ছে কারেক্ট। Number 9, all business students should have knowledge about business. Here the word business is respectively, অর্থাৎ দুটি বিজনেস এখানে কোন পার্শ্ববিশেষ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে অল বিজনেস স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের মধ্যে তিনটি ওয়ার্ড আছে, সুতরাং তিনটি ওয়ার্ড যদি থাকে প্রথমটি অ্যাডভার্ব, পরেরটি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন হয়। সো এখানে মূলত বিজনেস
অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর পরেরটি হচ্ছে অ্যাবাউট হচ্ছে একটি প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি অবশ্যই নাউন হবে। সো এখানে অ্যাবাউটের পরে বিজনেস আছে, এটা নাউন, অর্থাৎ প্রথমটি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা আছে অপশন গতে। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 10, উই ফেল স্লিপি অল ডে ড্যাশ ওয়াচিং টেলিভিশন সো লেট। আমাদের এখানে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে উই ফেল স্লিপি অল ডে বাই ওয়াচিং টেলিভিশন সো লেট, অর্থাৎ বাই ওয়াচিং কোনো কিছু টেলিভিশন দেখার ক্ষেত্রে আমরা বাই ওয়াচিং টেলিভিশন বলি। সো এখানে বাই হবে অ্যাপ্রোপ্রিয়েট। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 11, দ্য সান হ্যাজ রিজন আপ, হিয়ার আপ ইজ এন, অর্থাৎ আপ এখানে কোন ধরনের পার্সোনাল স্পেস। দ্য সান হ্যাজ রিজন, সূর্য উঠেছে, তো এখানে আপ ব্যবহার করা হয়েছে। আপ মূলত এই রাইজ উঠেছে কি কোন দিকে, অর্থাৎ উপরের দিকে উঠেছে, অর্থাৎ রাইজটা একটা ডিরেকশন, আপটা রাইজের ডিরেকশন প্রকাশ করছে। আমরা জানি ডিরেকশন প্রকাশ করলে বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে যে ওয়ার্ড দেয় সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। তো রিজন হলে সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখানে আপ মূলত রাইজ ভার্বটিকে মডিফাই করতেছে। সো এখানে আপ হচ্ছে অ্যাডভার্ব। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 12, সার্ভাইভাল ইজ অ্যান। তোমরা জানি সার্ভাইভাল হচ্ছে একটি নাউন যার ভার্ব হচ্ছে সার্ভাইভ। সো এখানে সার্ভাইভাল হচ্ছে নাউন। অপশন ক। নাম্বার 13, আই নো দ্য টাইম হোয়েন ইউ উইল কাম। হিয়ার ওয়েন ইউ উইল কাম ইজ অ্যান, অর্থাৎ ওয়েন ইউ উইল কাম এটা কোন ধরনের ক্লজ। তো আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা যদি ইট দ্বারা রিপ্লেস করি, আই নো দ্য টাইম ইট, সেন্টেন্সটি অর্থবোধক হয় না। যেহেতু অর্থবোধক হয় না এবং তার পূর্বে নাউন টাইম দেওয়া আছে, সুতরাং এটি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ক্লজ সংক্রান্ত বিস্তারিত লেকচার আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সো এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 14, হি ইমিগ্রেটেড ড্যাশ আমেরিকা। তো আমরা জানি যে মাইগ্রেট মানে কোনো এক দেশ হতে যে দেশে যায়, অর্থাৎ সেই দেশের নাম যদি উল্লেখ থাকে তাহলে হবে টু। আর যদি কোনো একটি দেশ হতে আসে তাহলে ইমিগ্রেট বলা হয়। সো হি ইমিগ্রেটেড ফ্রম আমেরিকা, সে আমেরিকা হতে এসেছে। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 15, নেভার লাফ এট দ্য পুয়ার, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। নেভার লাফ এট দ্য পুয়ার এটা মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে লেট দিয়ে শুরু হবে। আর তাছাড়া এখানে নেভার আছে, তো লেট নেভার দিয়ে শুরু করা যায়, অর্থাৎ লেট নেভার দ্য পুয়ার বি লাফড এট। তো এখানে লেট নেভার দ্য পুয়ার, এখানে ইজ দেওয়া আছে, সুতরাং এটা হবে না। সো এটা আরেকভাবে করা যায়, নেভারের পরিবর্তে আমরা এভার ব্যবহার করতে পারি, নট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে লেটের পরে। সো লেট নট দ্য পুয়ার বি এভার বি লাফড এট। সো এখানে এভার যেহেতু ব্যবহার করা হয়েছে তার এই জন্য এখানে লেটের পরে নট ব্যবহার করা হয়েছে। আর লেট নেভার যদি ব্যবহার করা হয় তাহলে এখানে এভারের প্রয়োজন পড়ে না। সো এখানে অপশন গ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 16, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু প্যাসিভ, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ করতে হবে। সো এখানে প্যাসিভ করতে হলে আমরা জানি যে এটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে, অর্থাৎ অনেস্টি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট পলিসি। অনেস্টিকে বেস্ট পলিসি হিসেবে রিগার্ড করা হয় বা বিবেচনা করা হয়, সেই অর্থে অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, ইট হ্যাজ স্টপড রেইনিং, হিয়ার রেইনিং ইজ অ্যান, অর্থাৎ রেইনিং এখানে কী হিসাবে ব্যবহৃত হয়েছে, ইট হ্যাজ স্টপড, তারপর সেন্টেন্সটি সম্পূর্ণ হয় না, এটা থেমেছে, কি থেমেছে, রেইনিং, অর্থাৎ একটি অবজেক্ট লাগে। সো আমরা জানি যে অবজেক্ট যেহেতু লাগে, অবজেক্ট হয় নাউন হবে অথবা প্রনাউন হবে। যেহেতু এখানে রেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা অবজেক্ট মতো ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নাউনের মতো ব্যবহৃত হয়েছে। আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট হয় নাউন হবে অথবা প্রনাউন হবে। সুতরাং যেহেতু নাউনের মতো রেইন ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটি এখানে জিরান্ড। সো অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, কোহেশন অ্যান্ড কোহেরেন্স ইজ এসেনশিয়াল। তো কোহেশন প্রাসঙ্গিকতা এবং যে কোনো গল্পের যে ধারাবাহিকতা, এটা মূলত কোথায় প্রয়োজন, এটা প্রথমত প্রয়োজন হচ্ছে প্যারাগ্রাফে। সো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, হি ড্রিমড এ গুড ড্রিম, হিয়ার দ্য ভার্ব ইজ, অর্থাৎ ড্রিম ভার্বটি কোন ধরনের ভার্ব। আমরা জানি যে সকল ভার্ব সমার্থবোধক অবজেক্ট গ্রহণ করে, ড্রিম হচ্ছে ভার্ব স্বপ্ন দেখা, আর ড্রিম হচ্ছে স্বপ্ন, অর্থাৎ এখানে সমার্থবোধক অবজেক্ট যেহেতু গ্রহণ করেছে, সুতরাং এটি হচ্ছে এখানে কগনেট ভার্ব। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 20, উইচ ইজ নট প্লুরাল, অর্থাৎ এখানে চারটির মধ্যে কোনটি প্লুরাল নয়। তো এখানে আছে ফোরা মূলত ফোরাম এর প্লুরাল ফর্ম। ফোরাম যে আমরা বলি যে একটা ফোরাম তৈরি করা বা একটা সংগঠন, সেটার প্লুরাল ফর্ম হচ্ছে ফোরা। তারপর সেরাফিম হচ্ছে সেরাফ এর প্লুরাল ফর্ম। তারপর অক্সিন হচ্ছে অক্সের প্লুরাল ফর্ম। আর এখানে আছে ইন্ডেক্স, যেটা সিঙ্গুলার, অর্থাৎ এটা প্লুরাল নয়, যার প্লুরাল হচ্ছে ইন্ডিসেস। সো এখানে প্লুরাল নয় হচ্ছে ইন্ডেক্স।
Number 21, he worked with all sincerity. Here the phrase with all sincerity is an, অর্থাৎ with all sincerity এটা কোন ধরনের পার্সোনাল হিসেবে বা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে? মূলত he worked, সে কাজ করেছিল, সেন্টেন্সটি সম্পূর্ণ হয়ে যায়। তো এটাকে অতিরিক্ত শব্দ উইথ অল সিনসিয়ারিটি কীভাবে কাজটি করেছে, এটার কাজের যে কাজটিকে মডিফাই করতেছে, কাজের ধরনটা প্রকাশ করতেছে, কাজটি করেছে সিনসিয়ারিটির সাথে। তো সেই অর্থে এখানে এটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। Number 22, death is an inevitable fate, make it complex. তো আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকে, এখানে একটি ফাইনাইট ভার্ব আছে। সো আরেকটি ফাইনাইট ভার্ব করতে গেলে আমাদেরকে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করতে হবে, অর্থাৎ ইট ইজ ডেথ উইচ ইজ অ্যান ইনএভিটেবল ফেট। সো অপশন ক হচ্ছে কারেক্ট। এখানে দুটি ফাইনাইট ভার্ব করা হয়েছে, এই যে ইজ একটি, আরেকটি ইজ, এখানে দুটি ফাইনাইট ভার্ব করা হয়েছে, সুতরাং এটি কমপ্লেক্স সেন্টেন্স। Number 23, the use of words whose sounds express their meaning is called, অর্থাৎ শব্দের ব্যবহার যেগুলো তার সাউন্ড এক্সপ্রেস করে বা প্রকাশ করে সেটাকে কী বলা হয়? এখানে আছে অক্সিমরন, অক্সিমরন হচ্ছে বিপরীত অলঙ্কার। এখানে আছে অ্যালিউশন, তো আমরা জানি যে অ্যালিউশন মানে হচ্ছে পরোক্ষ ইঙ্গিত বা টিপ্পণী। তারপর ইউফেমিজম, ইউফেমিজম মানে হচ্ছে কোনো শ্রুতিকটু শব্দের বিপরীতে কোমলতর বা শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা, এটাকে বলা হয় ইউফেমিজম। আর এখানে আছে অনোমেটাফোইয়া। অনোমেটাফোইয়া হচ্ছে মূলত অনুকার শব্দ, যেটাকে কারেক্ট আনসার, অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 24, a song expressing grief is called, অর্থাৎ যে সঙের মধ্যে বেদনা থাকে সেই সংটাকে কি বলা হয়? তো এখানে আছে যে ব্যালাড, ব্যালাড মানে হচ্ছে বীর গাথা বা গীতিকা বা চারণ গীতি। তারপর এখানে এলেজি, এটাও শোকগাথা। ডার্জ, এটা হচ্ছে শোকগাথা। হিম মানে হচ্ছে স্তুতিগান। তো এখানে শোকগাথা দুইটা আছে। তো এই এলেজি মূলত শোকগাথা যে কোনো সময় বা চার্চে যেটা গাওয়া হয়, আর ডার্জ মূলত তার শেষ অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যেটা গাওয়া হয় সেটাকে ডার্জ বলা হয়। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডার্জ। Number 25, to be or not to be, that is the question is, অর্থাৎ টু বি or not to be, that is the question, এটা কোন ধরনের উক্তি? তো এটা মূলত স্বগত উক্তি বলা হয়, যেটা ইংলিশে বলে সলিলোকাই। সলিলোকাই মানে হচ্ছে ব্যক্তি নিজে নিজে এই উক্তিটি জোরে জোরে বলে বা একা একা বলে, সেটাকে বলা হয় সলিলোকাই, অপশন ক হচ্ছে কারেক্ট। আর এখানে আইরনি মানে হচ্ছে বিদ্রুপ করা, আর সিমিলি মানে হচ্ছে উপমা, অর্থাৎ ভিন্ন প্রকৃতির দুটি জিনিসের মধ্যে তুলনা করা, আর ইউফেমিজম হচ্ছে শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা। নাম্বার 26, ভায়োলেন্ট অ্যান্ড সেন্সেশনাল থিমস ইজ কল্ড, অর্থাৎ ভায়োলেন্ট এবং সেন্সেশনাল থিমস এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় মেলোড্রামা। মেলোড্রামার মধ্যে ভায়োলেন্ট থাকবে এবং সেন্সেশনাল বিষয় থাকবে, অর্থাৎ আবেগিক উপস্থাপন থাকবে, সেটাকে বলা হয় মেলোড্রামা। আর এখানে আছে লিমারিক, আমরা জানি যে লিমারিক মানে হচ্ছে যে মজাদার আজগুবি ছড়া। তারপর এখানে আছে অ্যাবসার্ড ড্রামা, মানে হচ্ছে যেটা খুবই পিকুলিয়ার টাইপের ড্রামা। ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়। সো এখানে অপশন খ হচ্ছে কারেক্ট, মেলোড্রামা, যেটা ভায়োলেন্ট এবং সেন্সেশনাল থিম প্রকাশ করে। নাম্বার 27, গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, দ্য স্টেটমেন্ট ইজ অফ। এই স্টেটমেন্টটা করেছিল মূলত কুইন এলিজাবেথ ওয়ান। এটা হচ্ছে তার স্টেটমেন্ট বা এটা যেটা প্রবাদ হিসেবে ইংরেজি লিটারেচার ব্যবহার করা হয়। সো অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 28, দ্য বার্থডে পার্টি ইজ অ্যান, বার্থডে পার্টি হচ্ছে মূলত একটি নাটক, যেটা হ্যারল্ড পিন্টারের, যেটি হচ্ছে এক ধরনের অ্যাবসার্ড ড্রামা, অর্থাৎ অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। Number 29, fair daffodils, we weep to see you haste away so soon, as yet the early rising sun has not attained his noon. এটা মূলত রবার্ট হেরিকের টু ড্যাফোডিল কবিতা থেকে নেওয়া হয়েছে, অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 30, দ্য রেনেসান্স পিরিয়ড স্টার্টেড ফ্রম, অর্থাৎ রেনেসা কবে থেকে শুরু হয়েছিল? মূলত রেনেসা শুরু হয়েছিল 1490 থেকে 1520 পর্যন্ত যেটা ছিল, অর্থাৎ এটা হচ্ছে 1490, অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 31, হু রোট দ্য চকলেট সোলজার, চকলেট সোলজার মূলত এক ধরনের অপারেটা, যেটা অস্কার স্ট্রসের মাধ্যমে 1908 সালে এটা লেখা হয়েছিল, যেটা বেস ছিল বা যেটা বেসড অন ছিল জর্জ বার্নার্ড শোয়ের যে নাটক আর্ম অ্যান্ড দ্য ম্যান এর উপর নির্ভর করে। সো আর্মস অ্যান্ড দ্য ম্যানের উপর নির্ভর করে লেখা দ্য চকলেট সোলজার, এটা হচ্ছে মূলত বেসড অন জর্জ বার্নার্ড শো, অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 32, which poet was known as the poets of poet, poets of poet বলা হয় মূলত এডমান্ড স্পেন্সারকে, অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 33, how many poems in lyrical ballads published in 1798, অর্থাৎ 1798 সালে লিরিক্যাল ব্যালাড যে প্রকাশিত হয়েছিল সেখানে মূলত 23টি কবিতা ছিল, অপশন খ হচ্ছে কারেক্ট।
নাম্বার 34, হু রোড ব্লিক হাউস? ব্লিক হাউস মূলত লিখেছেন চার্লস ডিকেন্স। অপশন ক হচ্ছে কারেক্ট, এটা একটি নোবেল। Number 35 and the last one. The famous poem Man and Women is compiled by. Man and Women যে বিখ্যাত কবিতাটিকে কম্পাইল বা সংকলন করেছিলেন রবার্ট ব্রাউনিং। অপশন খ হচ্ছে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।